সবাইকে ক্যাডেট গণিত ক্যারিয়ার প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে একদম ভেরি ফার্স্ট ক্লাস। যারা ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একেবারে ষষ্ঠ শ্রেণীর আলোকে প্রথম অধ্যায়ে যে হাই স্কুলের যে কারিকুলাম সৃজনশীল এবং তার বাইরে যে সমস্ত বিষয় আলোচনা করতে হয়, যেগুলো হচ্ছে আলোচনা করতে হয় বলতে ছোট প্রশ্ন আসে, শূন্যস্থান আসে, সত্য মিথ্যা আসে, এই বিষয়গুলো আলোচনা করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একদম প্রথম অধ্যায়ে রয়েছে অঙ্ক, একদম রয়েছে অঙ্ক বা ডিজিট কি বা অঙ্ক কি। অঙ্ক হচ্ছে মানুষ হিসাব নিকাশ বা গণনার কাজে যে সকল প্রতীক ব্যবহার করে সেগুলো হচ্ছে অঙ্ক। অঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। অঙ্ক এই অঙ্ক হচ্ছে 10টি অঙ্ক বা প্রতীক, এই সংখ্যা প্রকাশের প্রতীককে অঙ্ক বলা হয়, বা যে প্রতীকগুলো দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় সেগুলোকে অঙ্ক বলা হয়। এই অঙ্ক হচ্ছে দুই ধরনের অঙ্ক, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক যাদের নিজস্ব মান আছে, যেমন 1 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। এই অঙ্কগুলোকে বলা হয় কি? সার্থক অঙ্ক। এবং এই শূন্যকে বলা হচ্ছে সাহায্যকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক। শূন্যকে একবার হচ্ছে সাহায্যকারী আর একটা হচ্ছে অভাব জ্ঞাপক। অভাব জ্ঞাপক মানে শূন্য অভাব পূরণ করে, অভাব জ্ঞাপক অঙ্ক বলা হচ্ছে এই শূন্যকে। তার মানে অঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটি হচ্ছে সাহায্যকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক। এই 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। ঠিক একই সাথে এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাও বলা যেতে পারে। সংখ্যা এবং অঙ্কের মাঝে যে পার্থক্য, সংখ্যা ও অঙ্ক, সেটি নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি বলি 7 হচ্ছে একটি সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট, আবার 7 হচ্ছে একটি সার্থক অঙ্ক। 7 হচ্ছে একটি সার্থক অঙ্ক। কিন্তু আমি যখন বলবো 12 হচ্ছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে দুটি অঙ্ক আছে, একটি অঙ্ক হচ্ছে 1 আর একটি অঙ্ক হচ্ছে 2। আবার যখন বলবো আমি 105, এটি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 105 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখানে সার্থক অঙ্ক হচ্ছে 1, 5 আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে 0। অঙ্ক আবার দুই ধরনের, সেটা হচ্ছে সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক। অঙ্কপাতন একদম ষষ্ঠ শ্রেণীর প্রথম পৃষ্ঠায় রয়েছে। কোনো সংখ্যা প্রকাশ করা হয় যে অঙ্কগুলো দ্বারা, যেমন আছে, যেমন কোনো সংখ্যা দ্বারা লেখাকে, মানে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলা হয়। অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়। কোনো সংখ্যা বা অঙ্ক দ্বারা যে লেখা হয় সেটাকে আসলে অঙ্কপাতন বলে। যেমন আমি যদি বলি যে 125, এই সংখ্যাটা অঙ্ক দ্বারা লেখা হয়েছে, যখন লেখা হয়েছে এবং কমপ্লিটলি 125 হয়েছে, তখন এটাকে অঙ্কপাতন হয়েছে। অঙ্কপাতনের মাধ্যমেই সংখ্যাটা গঠিত হয়েছে। এখন এই সংখ্যা গঠন হওয়ার সময় ডান দিক থেকে বাম দিকে 10 গুণোত্তর, স্থানীয় মান 10 গুণোত্তর রীতি করে বৃদ্ধি পেয়েছে, 10 করে বৃদ্ধি পেয়েছে। যেমন এটার স্থানীয় মান 5, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 100। এই যে প্রতিবার বাম পাশে যে 10 গুণ করে বৃদ্ধি পায় মান, স্থান, কোনো সংখ্যা যদি আমি শুধু 5 লিখি তাহলে এটা হচ্ছে 10 গুণোত্তর বৃদ্ধি পায়নি, শুধু 5। যখন আমি এখানে আবার 2 লিখবো তখন এটা 25 হয়ে গেছে। এই যে 10 গুণ করে যে বৃদ্ধি পাচ্ছে, এই যে 2 এর মান 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আবার 1 লিখবো তো 100 গুণ বৃদ্ধি পাচ্ছে। মানে প্রত্যেকটা সংখ্যার বামে যত যাবো তত 10 গুণ করে বৃদ্ধি পাবে। এই 10 গুণ করে বৃদ্ধি পাওয়ার রীতিটাই হচ্ছে 10 গুণোত্তর রীতি। আমরা সাধারণত এটাকে বলা হয়ে থাকে কি? 10 গুণোত্তর রীতি। এরপরে হচ্ছে স্থানীয় মান। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তার স্থানের উপর নির্ভর করে যে মান নির্ধারণ করে সেটা হচ্ছে স্থানীয় মান। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানটা কি? স্থানীয় মান হচ্ছে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তার স্থানের উপর নির্ভর করে বা স্থানের উপর বেস করে যে মান নির্ধারণ করা হয় সেটা হচ্ছে তার স্থানীয় মান। যেমন আমি যদি এক্সাম্পলটা দিই, 125, যেমন এটি এককের ঘরে আছে তাই এটা স্থানীয় মান হচ্ছে 5 × 1, তাই এটা স্থানীয় মান হচ্ছে 5। এই 2 আছে দশকের ঘরে, তাই 10 দিয়ে গুণ, এর স্থানীয় মান হচ্ছে 20। আর 1 আছে শতকের ঘরে, তাই এর স্থানীয় মান হচ্ছে 100 দিয়ে গুণ করবো, এর স্থানীয় মান হচ্ছে 100। আর সবগুলো যোগ করলে হচ্ছে 125। এইগুলোই হচ্ছে স্থানীয়, এগুলো হচ্ছে স্থানীয় মান। আমি যদি লিখলাম হচ্ছে 25, এই 25-এ 5-এর স্থানীয় মান 5 আর এই 2 এর স্থানীয় মান হচ্ছে 20। আবার লিখলাম 75, এই 5-এর স্থানীয় মান 5 আর 7-এর স্থানীয় মান হচ্ছে 70। মানে কারণ 7 হচ্ছে দশকের ঘরে বসেছে, বাম পাশে এক ঘর পরে বসেছে এবং এই 10 গুণ করে তার মানটা কি হবে? বৃদ্ধি পাবে। 10 দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয় ঘরে বসলে 10 দিয়ে গুণ, আবার তৃতীয় ঘরে বসলে 100 দিয়ে গুণ, চতুর্থ ঘরে বসলে 1000 দিয়ে গুণ। যেমন আমি যদি লিখলাম 132,
এটা দ্বিতীয় ঘরে পড়ছে, এটা স্থানীয় মান হবে তাহলে 30, 10 দিয়ে গুণ হবে। তৃতীয় ঘরে পড়ছে, এটা স্থানীয় মান হবে 100। এভাবে 10 গুণ করে পাবে, আর সেটা হচ্ছে 10 গুণোত্তর রীতি। আরেকটি বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, ক্যাডেট পরীক্ষায় আসে, সেটা হচ্ছে স্বকীয় মান। সেটা হচ্ছে কি মান? স্বকীয় মান। স্বকীয় মান। স্বকীয় মান কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মানকে স্বকীয় মান বলে। নিজস্ব যে মানগুলো রয়েছে সেটা হচ্ছে স্বকীয় মান। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন 235, এখানে 235 এই 5-এর স্থানীয় মানও 5, স্বকীয় মানও 5, আর 3-এর স্থানীয় মান হচ্ছে 30, কিন্তু স্বকীয় মান হবে 3। এই 3-এর স্বকীয় মান, 3-এর স্বকীয় মান 30, 3, আর 2-এরও স্বকীয় মান 2। অর্থাৎ কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো আলাদাভাবে লিখলে যে মান পাওয়া যায়, আলাদাভাবে লিখলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার স্বকীয় মান। ধরুন আমি লিখলাম 200, এরকম লিখলাম, হ্যাঁ 2753, বললাম যে 7-এর স্থানীয় মান ও স্বকীয় মানের পার্থক্য কত? 7-এর স্থানীয় মান হচ্ছে 700, আর স্বকীয় মান হচ্ছে শুধু 7, এটা বিয়োগ করলেই 693, এটাই হচ্ছে পার্থক্য পাওয়া যাবে। ক্যাডেট পরীক্ষায় একটি প্রশ্ন আসছে যে এত সংখ্যাটির 2-এর স্থানীয় মান ও স্বকীয় মানের মধ্যে পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে স্বকীয় মান এবং হচ্ছে স্থানীয় মান। আরেকটা হচ্ছে দেশীয় সংখ্যা পদ্ধতি এবং এটা দেশীয় গণনা পদ্ধতি। দেশীয় গণনা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো সংখ্যা ভালোভাবে বুঝতে এবং পড়তে প্রথমে 3 ঘর এবং পরে 2 ঘর পর পর যে কমা দেওয়ার রীতি, সেটা হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি। যেমন আমি একটা বিরাট বড় সংখ্যা লিখলাম 8, 5, 3, 7, 2, 5, 7, 8, 3, 9। প্রথমে 3 ঘর, এরপর 2 ঘর, এরপর 2 ঘর, এরপর 2 ঘর, এভাবে প্রথমে 3 ঘর এবং পরে 2 ঘর, 2 ঘর পরে কমা দেওয়ার যে পদ্ধতি, সেটা হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি। দেশীয় গণনা পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আবার একক, আবার এই কোটি হওয়ার পরে আবারও প্রথমে 3 ঘর, তার মানে 2853 কোটি। সংখ্যাটা হচ্ছে 2853 কোটি 72,57,839। আমি যদি আরো ছোট করে বোঝানোর চেষ্টা করি, ছোট সংখ্যা দিয়ে, যেমন আমাদের দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর, পরে হচ্ছে 2 ঘর, পরে 2 ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 53,72,57,839। এই 3 ঘর পর পর আমরা হচ্ছে কমা দিয়েছি। এখানে যদি আবারও অনেক থাকে, যেমন 2, 8, 5 এরকম থাকে, তারপরে কোটির পরে আবারও 3 ঘর পরে কমা দিতে হবে। তার মানে এখানে হচ্ছে 72,853 কোটি। 72,000, আরও যদি একটা সংখ্যা থাকে, যেমন 1,72,853 কোটি 72,57,839 টাকা। এটা হচ্ছে আন্তর্জাতিক দেশীয় গণনা পদ্ধতি। এটা হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি। দেশীয় গণনা পদ্ধতি প্রথমে 3 ঘর এবং পরে 2 ঘর পর পর কমা বসানো হয়, এবং কোটির পরে আবারও 3 ঘর এবং আবারও 2 ঘর পর পর কি করতে হয়? কমা বসাতে হয়। এটা হচ্ছে আন্তর্জাতিক দেশীয় গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে সবসময় 3 ঘর, ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর পর কমা বসানোর যে রীতি, সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। যেমন হচ্ছে 5, 8, 3, 4, 7, 8, 9, 2, 9, 1, 8 এমন সংখ্যা লিখলাম, বিরাট বড় একটা সংখ্যা লিখলাম। এটা প্রথমে হচ্ছে 3 ঘর পরে কমা দিব, আবারও 3 ঘর পরে কমা দিব, আবারও 3 ঘর পরে কমা দিব, আবারও 3 ঘর, আর 3 ঘর আর দিলাম না। এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেশীয় গণনা পদ্ধতির মধ্যে একক, দশক, শতক, তারপরে এই 3 ঘর মিলে হচ্ছে হাজার, 3 ঘর মিলে হচ্ছে কি হাজার, তারপরে 3 ঘর মিলে হচ্ছে মিলিয়ন, তারপরে 3 ঘর হচ্ছে হাজারের পরে মিলিয়ন, তারপরে 3 ঘর হচ্ছে বিলিয়ন, তারপরে 3 ঘর হচ্ছে বিলিয়ন। অর্থাৎ আমি এখানে 583 বিলিয়ন 475 মিলিয়ন 812,918 সংখ্যাটা এখানে আমরা লিখছি। এখানে যদি আরো সংখ্যা দিতাম, আরো দিলাম হচ্ছে 12, তাহলে এখানে হবে 12 ট্রিলিয়ন। বিলিয়নের পরে হচ্ছে ট্রিলিয়ন। এখানে হচ্ছে 12 ট্রিলিয়ন 583 বিলিয়ন 475 মিলিয়ন 812,918 ডলার। আন্তর্জাতিক ভাবে মুদ্রা ডলার ধরা হয়, আমরা ডলার বলতে পারি। তার মানে আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে 3 ঘর পর পর কমা বসাতে হয়। প্রথমে হাজার, মানে একক, দশক, শতক, ঠিক আছে, তারপর হাজার, 3 ঘর মিলে আমরা হাজার ধরবো, তারপরে 3 ঘর মিলে হচ্ছে বিলিয়ন, তারপর 3 ঘর হচ্ছে বিলিয়ন, তারপরে 3 ঘর হচ্ছে ট্রিলিয়ন। আরেকটি জিনিস আমাদের মুখস্থ রাখা ভালো, যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এবং 1 বিলিয়ন সমান 100
কোটি। 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। এখন 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এটা কিভাবে হয়? আমরা যদি 10 লক্ষ লিখি, যেমন 10 লক্ষ লিখলাম, তাহলে হচ্ছে এখানে আমরা অবশ্যই 5টা শূন্য দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই 10 লক্ষ, 10 লক্ষ টাকা, এটা দেশীয় পদ্ধতিতে আমরা 10 লক্ষ লিখছি। এই সংখ্যাটাকে যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে 3 ঘর পরে কমা, এবং তারপরেও তো আমরা 3 ঘর পরে কমা দিব। তারপরে আমরা কি করব? 3 ঘর পরে কমা দেব। তাহলে প্রথম 3 ঘর ঠিক আছে, একক, দশক, শতক। পরের 3 ঘর হচ্ছে হাজার। পরের 3 ঘর হচ্ছে কি? হাজার। তারপরের ঘর 3টা যদি থাকতো, 3টা তো নাই, তাহলে পরের ঘরে আছে শুধু 1। এটা হবে কি? মিলিয়ন। এটা হবে কি? মিলিয়ন। অতএব এই সংখ্যাটা হচ্ছে, আসলে এই শূন্য শূন্য দেওয়ার কোনো দরকার নেই। এই সংখ্যাটা হচ্ছে 1 মিলিয়ন। এই সংখ্যাটা হচ্ছে কি? 1 মিলিয়ন। সেই জন্য আমরা সেই 1 লিখি, যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। কারণ 10 লক্ষকে আন্তর্জাতিক পদ্ধতিতে রূপান্তর করলে 1 মিলিয়ন হয়। আবার 100 কোটিতে 1 বিলিয়ন হয়। 100 কোটিতে হয় কি? 1 বিলিয়ন। এখন 100 কোটিতে 1 বিলিয়ন কিভাবে হয়? 100 কোটিতে 1 বিলিয়ন হয়, আমরা 100 কোটি লিখব। আমরা 100 লিখলাম। 100 লেখার পরে 7টা শূন্য দিতে হবে। 7টা শূন্য দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 100 কোটি দিব, আরো দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার আমাদের এখানে 100 কোটি হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 100 কোটি। এই 100 কোটি আমরা লিখছি এখানে 100 কোটি টাকা বা দেশীয় গণনা পদ্ধতিতে। এই 100 কোটিকে যদি আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে প্রথমে 3 ঘর যা আছে তাই, একক, দশক, শতক। পরের 3 ঘর মিলে হচ্ছে হাজার। পরের 3 ঘর মিলে হচ্ছে কি? হাজার। তারপরের 3 ঘর কিন্তু হচ্ছে মিলিয়ন। পরের 3 ঘর হচ্ছে মিলিয়ন। এখন দেখো, আমরা বিলিয়নের ঘরে শুধুমাত্র 1 দেখতে পাচ্ছি। শুধুমাত্র বিলিয়নের ঘরে একটা সার্থক অঙ্ক আছে, এটা হচ্ছে বিলিয়ন। তার মানে 1 বিলিয়ন। অর্থাৎ আমরা বলতে পারি কি? 1 বিলিয়ন সমান 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি যখন আমরা লিখবো, এটাকে আমরা 1 বিলিয়ন বানাতে পারবো। 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। হচ্ছে কোথায়? রেকর্ড হচ্ছে না নাকি? চাপ দিতে বললি নাকি? ও, রেকর্ড হচ্ছে, হচ্ছে হচ্ছে হচ্ছে। 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এরপরে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে অনেক সংখ্যা লিখতে বলে। অনুশীলনীর মধ্যে আছে কথায় লিখো। 1.1 অনুশীলনীতে রয়েছে কথায় লিখো। কথায় লিখো, এগুলো অবশ্যই তোমরা পারো, সবাই, সব শিক্ষার্থীরাই পারে, এটা 3, 4 এর পড়া। এবং বাবার কথায় লিখতে বলছে, আবার সংখ্যায় লিখতে বলছে। শুধু 3 নঙে আছে যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ধারণ করো। আমি একটা অঙ্ক এখানে করে দেবো। 3 নঙের অনুশীলনী। অনুশীলনী 1.1 3-এর হচ্ছে সার্থক অঙ্ক যেহেতু বলছে, সেহেতু হচ্ছে আমরা শুধু ঘ নাম্বারটা করলাম। সার্থক অঙ্ক আছে এখানে 4203। সার্থক অঙ্ক, শুধু সার্থক অঙ্কে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 গুণন 1 সমান সমান 3। শূন্যের দরকার নাই। এটার স্থানীয় মান হবে 2 গুণন, দেখো 1 2 3। তাহলে এখানে কত হবে? প্রথমটা 10 দিয়ে, পরেরটা গুণ হবে 100 দিয়ে। স্থানীয় মান হচ্ছে 200। তারপরেরটা গুণ হবে 1000 দিয়ে, 4 গুণন 1000। তাহলে এটার স্থানীয় মান হচ্ছে 4000। এটার স্থানীয় মান হচ্ছে 4000। তার মানে 3-এর স্থানীয় মান 3, 2-এর স্থানীয় মান হচ্ছে 200, আর 4-এর স্থানীয় মান হচ্ছে 4000। এরপরে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। যদি এভাবে পরীক্ষায় আসে যে 4 নম্বর 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি লিখতে বলে, যে বৃহত্তম সংখ্যা শুধু 9 9 9। যদি 5 অঙ্কের বলে 5টা 9, 6 অঙ্কের বলে 6টা 9, 7 অঙ্কের বলে 7টা 9। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে, যে অঙ্কেরই বলুক, 4 অঙ্কের বা 3 অঙ্কের, তাহলে প্রথমত 1 দিতে হবে সার্থক অঙ্ক, পরে আমরা যে 3 অঙ্ক লিখলাম, 4 অঙ্ক লিখলাম, 5 অঙ্ক লিখলাম, এভাবে আসতে পারে। এরপরে একই অঙ্ক একবার ব্যবহার করি, কিছু অঙ্ক দেওয়া থাকে, একবার ব্যবহার করে যখন আমরা হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠন করব এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। আমি যদি মনে করি যে এখানে বইয়ে দেওয়া আছে 5 নঙ্গে যে একটি মাত্র অঙ্ক একবার ব্যবহার করি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা অবশ্যই তোমরা সবাই বুঝবে। যেমন 5 3 0 7 8, এটি দিয়ে যদি আমি বৃহত্তম সংখ্যা গঠন করি, তাহলে হচ্ছে প্রথমে সবচেয়ে বড় অঙ্কটা দেব। বড় অঙ্ক হচ্ছে 8, তারপর 7, তারপর 5, তারপর 3, তারপর 0। আর যখন আমি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, তখন হচ্ছে প্রথমে একটি সার্থক অঙ্ক দিতে হবে সবচেয়ে। এখানে কিন্তু প্রথমে 0 দেওয়া যাবে না, কারণ 0 বাম পাশে থাকলে এই 0-এর কোনো মান নাই, 0 বাম পাশে থাকা যাবে না। প্রথমে 3, তারপর 0, তারপর 5, তারপর 7, তারপরে 8 হবে। এই হচ্ছে ক্ষুদ্রতম
একই অঙ্ক একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা। আবার বলছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যার শেষে হচ্ছে 6 বা 5 থাকবে, প্রথমে 6 এবং শেষে 5 থাকবে, এমন অঙ্ক আসতে পারে। এমন অঙ্ক যদি আসে সেক্ষেত্রে মনে করো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যার প্রথমে 5 এবং শেষে 6 আছে, তাহলে প্রথমে 5 দিয়ে নেব, বৃহত্তম সংখ্যা 1 2 3 4টে হয়ে গেছে 5 অঙ্কের এবং শেষে 6 থাকে 6। ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে হচ্ছে প্রথমে 5 দিয়ে নেব এবং তারপর 3টা শূন্য দিব, তারপর হচ্ছে শেষে আবার 6 দিব। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যার প্রথমে 5 এবং শেষে 6 রয়েছে। আরেকটি অঙ্ক আছে এখানে যে 73,455, এটাকে বিপরীতভাবে সাজালে হয় 55,437। এটা কথায় লিখতে বলছে 55,437। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি পরবর্তী ক্লাস দেখলে উপকৃত হবে। ক্যাডেট পরীক্ষার জন্য একটু এক্সট্রা প্রস্তুতি নিতে হয়, ক্যাডেট কলেজের একটু বেসিকটা স্ট্রং করার জন্য অবশ্যই ক্যাডেট কোচিং সবাইকে করা হচ্ছে। সবাইকে আবারও ক্যাডেট কেয়ার টাঙ্গাইলের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আল্লাহ।